আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। পিওর এগ্রিকালচার ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আমরা এই ক্লাসের মাধ্যমে মূলত এগ্রিকালচার বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তোমরা জানো তোমাদের ফাইনাল সেমিস্টার 3 পরীক্ষা সেপ্টেম্বরের 8 তারিখে। এই এগ্রিকালচার বিষয়টা যাদের যাদের আছে তাদের খুবই সুসংহত এবং তার সঙ্গে যাতে এই বিষয়টিকে তোমাদের সহজভাবে রপ্ত করানো যায়, এক কথায় সেইটা আমি চেষ্টা করছি। কতটা পাচ্ছি সেটা তোমরাই জানো। আমি এর আগে কি তোমাদেরকে করিয়েছিলাম সেটা হচ্ছে এই বিষয় থেকে কি বললাম, এই পার্ট থেকে তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম যে অজৈব সার থেকে ভুল বললাম, বলতে পারো তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম এক কথায়। অজৈব সার থেকে কী কী পার্ট এখান থেকে থাকবে কিংবা না থাকবে। ওকে, আজকে আমি তোমাদেরকে দেখাবো ইনঅর্গ্যানিক ফার্টিলাইজার থেকে। ঠিক আছে, চলো এখান থেকে তোমরা কী কী পড়বে, এইখান থেকে একজন এক্সামিনার হিসেবে কী কী প্রশ্ন দেবে, তার কী প্রতিক্রিয়া থাকে, সেইগুলো আমি আজকে জানবো। ঠিক আছে, চলো কী জানবো। এখন প্রথম কথা দেখো, অজৈব সার থেকে জানতে হবে এখানে লিচিং বা লস কাকে বলে। বিভিন্ন অজৈব সারের নাম জানতে হবে। 3 ধরনের অজৈব সার পাওয়া যায়। সবথেকে ইম্পর্টেন্ট অ্যামোনিয়াম সালফেটের কেমিক্যাল ফর্মুলা জানতে হবে, রাসায়নিক নেম। এখানে আগে বলেছি প্রত্যেকটার এনপিকে পরিমাণ জানবে। এখানে ইটা যেটা তোমরা জেনে নেবে। অ্যাসিড সমতুল্যতা এখানে থেকে তোমরা দেখে নেবে। এখানে আর কিছু না দেখলেও চলবে। তারপরে পেজে দেখো, আমি কিন্তু তোমাদেরকে পুরো সরাসরি বই থেকেই দেখাচ্ছি। আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, অ্যামোনিয়াম সালফেটের ব্যবহার কী কী হিসেবে ব্যবহার করে যখন বুঝতে পারেন। ইউরিয়া কিন্তু একটা জিনিস বইতে নেই, এই জন্যেই একজন প্রপার গাইডলাইনের দরকার হয়, বা এক কথা শিক্ষকের দরকার হয়। যে দেখো, এই পৃথিবীতে বা এই জগতে সবাই ভালো পড়ায়, কেউ খারাপ পড়ায় আমি বলছি না, আমি শুধু ভালো পড়ি না। তো তোমাদেরকে একটা কথা আমি এই প্রসঙ্গে কথাটা বললাম, কিছু কিছু জিনিস আছে বইতে নেই, এগুলোকে একজন এক্সপিরিয়েন্স লোক, একজন শিক্ষক বলতে পারে, তাদের থেকে পরামর্শ নিতে হয়। অনলাইনে ক্লাস করার হিসেবে আমি তোমাদের এইটুকু পরামর্শ দেবো। ইউটিউবের ক্ষেত্রে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, বিভিন্ন ক্ষেত্রে ভুল আর ত্রুটি আছে ছাপানোর ক্ষেত্রে। ইউটিউব তোমরা সঙ্গে করবে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে নাইট্রোজেন 46 থাকলেও এখান থেকে কিন্তু 44 থেকে 46 পরিমাণ এটা যদি তুলে যায়, তোমরা তো ভাবেই যাবে কোনটা হবে, এটা হবে না এটা হবে। এটা যদি অপশানে থাকে শুধু কেবল এইটা, তাহলে এটা দেবে। যদি এটা দেখে তখন এটা দিতে হবে। সমতুল্য তোমরা জানবে। আর তোমরা জেনে নেবে যে ইউটিউব ব্যবহার তোমরা জানবে। নেক্সট, যেন পুজো হচ্ছে কেন তার তোমরা কারণটা জেনে নেবে। নেক্সট, তোমরা এইখানে দেখে নেবে যে ক্যালসিয়াম অ্যামোনিয়াম ফসফেট, তার এনপিকের পরিমাণ জানবে, তার ব্যবহার জানবে, যে প্রসম কি ক্ষারীয় সেটা তোমরা জানবে, কেন ক্ষারীয় বলা হচ্ছে সেটা জানবে। অ্যামোনিয়াম নাইট্রেটের ক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণ জানবে, অ্যাসিডের সমতুল্যতা জানবে, ইত্যাদিগুলো জানবে। নেক্সট দেখো, জানো ইউরিয়া হিসেবে কী ব্যবহার করে, ইফকো আমরা অনেকেই করেছিল, কোথা থেকে এটি এসেছে, ইত্যাদি জানবে। নাইট্রোজেন প্রধানমন্ত্রী নাম জানবে। ডিএপির ক্ষেত্রে 8% নাইট্রোজেন আর 46% ফসফরাস থাকে, সেটা জানবে। ডিএপির ধর্মগুলো তোমরা দেখবে। এইখান থেকেই এর ভেতর থেকেই প্রশ্নটা হবে। তোমাদেরকে বারে বলছি, এর ভেতর থেকেই কিন্তু কোশ্চেনটা হবে তোমাদের। ওকে, তারপরে দেখো, আচ্ছা এখানে দেখো ফসফরাস উদ্ভিদে যত রকমের সার আছে তার মানগুলো দিয়ে দিয়েছে। এখানে ম্যাথের ক্যালকুলেশন করার ক্ষেত্রে এগুলো খুবই কাজে লাগে। তোমাদের এখানে এগুলোকে তোমাদের পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। এসএসপির উপস্থিত বেসিক্স লাগে, এনপিকে পরিমাণ, তার ব্যবহার, রক ফসফেটের ব্যবহার। তোমাদেরকে রক ফসফেট কী, ফসফেটের একটি ভাগ হচ্ছে রক ফসফেট, তার সঙ্গে CH3 নেক্সট, KCl কে ক্যালসিয়াম মিউরেট অফ ফসফরাস ফসফেট বলা হয়, ফসফরাস মিউরেট অফ পটাশ KCl বলা হয়। নেক্সট, তারপরে যেটা তোমরা এখানে জানবে সেটা হচ্ছে, দেখো
আচ্ছা তাহলে দেখো এখান থেকে কেসিএলের এনপিকে, এখানে কিন্তু পি এবং সি থাকে, তাই ক্লোরিন বলি আমরা। এখানে 135 পেজে এই চ্যাপ্টার থেকে কী কী জানবে, আবার যেগুলো আমাদের সবুজ রঙের কালিতে দাগ দেওয়া আছে শুধু সেইগুলো দেখে নেবে। ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেটের কথা আমি এখানে বললাম, অ্যামোনিয়ামের কথা বললাম, সুপার ফসফরাসের কথা, পটাশিয়াম ক্লোরাইড মিউরেটের কেসিএলের কথা বললাম, পটাশিয়াম সালফেটের কথা এখানে বললাম। মিশ্র সার থেকে মিশ্র সারের উপকারিতা জানবে, ফলাফল সারের মধ্য সারের সংকেত জানবে। তোমরা জানবে উদ্ভিদ খাদ্য উৎপাদনে সবার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নাম জানবে। তোমরা জানবে অ্যামোনিয়াম ফসফেটের ক্ষেত্রে মান জানবে। জানবে যেটা অজৈব সারের ব্যবহার, জৈব সারের ব্যবহার জানবে। ব্যান্ড প্লেসমেন্ট কী, যা পন্থা হিসেবে কীভাবে করা হয়, সংস্পর্শের স্থাপন হিসেবে কী করা হয়, বৃত্তা পদ্ধতিতে কী করা হয়, এগুলো কী কী পদ্ধতিতে চাষ করা হয়, তার থেকে বড় জিনিস কোন কোন পদ্ধতিতে চাষ করা হয় না সেটা জানবে। জানবে বলতে মানে তোমাদের দেখতে হবে এই জায়গা থেকে কোশ্চেন হবে, এটা এক কথা তোমরা সাজেশন মনে করতে পারো, তোমরা বলতে পারো এটা ফাইনালি সাজেশনই তোমাদেরকে আমি দিচ্ছি। তারপরে আইএনএম পুরো ফুল ফর্ম জানবে, এটি কেন করা হয়, কেন দেওয়া হয়। আচ্ছা জৈব সারে দুটি সুবিধা অসুবিধাগুলো খুবই উপন্যাসে দেওয়া আছে, এখানে চিনির পরিমাণ দেওয়া আছে। রাসায়নিক সারের বিধি কী মানতে হয়, রাসায়নিক সার আরেকটা জিনিস সেটা তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দেবো। রাসায়নিক সারের ক্রমহ্রাসমান বেগ, রাসায়নিক সারের ক্রমহ্রাসমান বেগ কী জিনিসটা হচ্ছে এইটা, দেখো এটা এই পার্টটা না, একজন কৃষক তো তার জমিতে 20 কেজি কথা বলা হয়, কৃষক তার জমিতে তার 20 কেজি সার করে ফলন পায় 40 কেজি। সে যদি বলে আমি 1000 কেজি প্রয়োগ করবো, 20,000 কেজি পাবো, নিশ্চয়ই পাবে। সে যদি বলে আমি 40,000 কেজি প্রয়োগ করবো, সেখানে সে কত ফলন পাবে, 10,000। তো একেই বলা হয়েছে যেটা সার প্রয়োগের প্রান্তিক উৎপাদন সূত্র কী আছে এখানে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, তোমাদের বুঝলাম যে শুধু মাত্র সার দিলেই ফলন হবে তা নয়, অত্যধিক সার দিচ্ছে তো সার দিচ্ছে বেড়েছে, সার দিচ্ছে সমান এলো, সার দিল একটু সমান আছে, যখন আরও বেশি দিল একেবারে নিচে চলে এলো, নেমে গেল, তার ফলনটা কমে গেল এক কথায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো সম্পূর্ণ জিনিস। আর একটা এনপিকে ফার্টিলাইজার ডোজ, এনপিকে দেখে নেবে, আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। এখান থেকে যেটা তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করলাম, মানে হচ্ছে সসের বৃদ্ধি কমপ্লিট করে দিয়েছি, মাটি কমপ্লিট করে দিলাম। আজকে আমি পার্ট 2তে জৈব এবং অজৈব সারটা কমপ্লিট করে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে তাহলে পরীক্ষা দিয়ে এসে লাইকটা করবে, কমেন্টটা করবে, তার আগে নয়। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ, রাখছি, সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা করবে।